আমি প্রথমে পজিটিভ দিকটা বলি, বাংলা যাতে একটা পজিটিভ দিকে আমি যেটা লক্ষ্য করেছি, এক হলো যে মোহাম্মদ সেলিম তার স্নেহভাজন কিছু নেতৃত্ব, মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, এদেরকে দিয়ে যেটা করলেন, এদের একটা পলিটিক্যাল প্রোফাইলিং করলেন, যাত্রাতে এদেরকে ক্রমাগত সামনে রাখলেন, নিজের ক্যাডারদের কাছে এদের মুখগুলো পরিচিত হলো এবং তাদের একটা সিপিএম এর প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট মোহাম্মদ সেলিমের কয়েকজন স্নেহভাজন নেতৃত্বের পিছনে গেল। ইটস এ গুড থিং। আর একটা পজিটিভ থিং হলো যে বাংলা যাত্রায় সিপিএমের কোনো নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডারের মতো যে জনমুখী প্রকল্পগুলো সেগুলোকে আক্রমণ করেনি এখনো অবধি, যেটা সিপিএম এতদিন বড় ব্লান্ডার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বলা হয় 3M, এম ফর মুসলিম, এম ফর মহিলা, এম ফর মমতা। সেখানে মহিলা ভোটারদের মধ্যে যে একটা ইম্প্যাক্ট লক্ষ্মীর ভান্ডারের, বিশেষ করে গ্রাম বাংলার বামফ্রন্ট বা সিপিআইএম বা যে কোনো মার্কসিস্ট আইডিওলজির দল যেটা দাবি করে তারা খেটে খাওয়া মানুষের রাজনীতি করে, তারা নিপীড়িত লিঙ্গের রাজনীতি করে। তো আমাদের দেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তেই তো মহিলারা নিপীড়িত লিঙ্গ। সেখানে দাঁড়িয়ে সেই নিপীড়িত লিঙ্গ যারা অর্থনৈতিকভাবে তার স্বামীর উপরে ডিপেন্ডেন্ট, মানে ধরো সিম্পল উদাহরণ দিলাম, আমি তো গ্রামের ছেলে একদম। আমাদের পাড়াতে আজ থেকে 15-20 বছর আগেও কোনো মহিলা হয়তো একজন রাস্তা দিয়ে হকার যাচ্ছেন, সে হয়তো কসমেটিক্সের খুব কোনো জিনিস বিক্রি করছেন, লিপস্টিক বা ধরো টিপ বা কিছু একটা। এবার যে মহিলারা গৃহবধূ, যাদের কাছে অর্থনৈতিক স্বাবলম্বিতা নেই, তারা যদি তাদের কোনো সামান্য কসমেটিক্সটুকু শখ করে কিনতে হতো, তাদেরকে গিয়ে স্বামীর কাছে হাত পাততে হতো। যে হাত পাততে হতো তখন স্বামীর কাছ থেকে অনেক সময় অনেক অপমানজনক কথা জুটতো। এর ফলে তাদের আত্মসম্মানে আঘাত লাগতো। তাদের নিজস্ব টাকা, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বলে কিছু ছিল না, পুরোপুরি অর্থনৈতিক ডিপেন্ডেন্সি ছিল স্বামীর উপরে। সেখানে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার চালু করলেন, তাদের নিজের অ্যাকাউন্টে নিজের টাকা, এর ফলে তাদের মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বিতা তৈরি হলো। তাদের যেন মনে হলো যে তাদের ওই প্রত্যেকটা মহিলা যারা নিজেদের ঘরের ভিতরে একটু হলে অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, তাদের লড়াইটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ফেমিনিস্ট ক্যারেক্টার হিসাবে কিন্তু এই কলকাতার বুদ্ধিজীবীর কথা বলে, বুদ্ধিজীবীর কথা বলছি না, তুমি যদি কলকাতার বাইরে যাও, বাকি যে গ্রাম বাংলা, সেখানকার মহিলারা কিন্তু তারা ফেমিনিস্ট ক্যারেক্টার হিসাবেই দেখে যে এতগুলো পুরুষ নেতাকে সরিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রথমবার কোন নেত্রী একদম গ্রাম বাংলার গৃহবধূদের থেকে শুরু করে সমস্ত মহিলাদের পার্সোনাল অ্যাকাউন্টে তাদের টাকা হিসাবে একটা টাকা দিচ্ছেন। সেখানে সিপিএমের বাংলা বাজার যাত্রার একটা বড় দিক হলো যে তারা বাংলা বাজার যাত্রাতে এর আগের যে ভুলটা করছে, যে রাজনৈতিক ফ্রাস্ট্রেশনে বা রাজনৈতিকভাবে নিজেদেরকে বিকল্প হিসেবে গড়ে তুলতে না পেরে তারা বারবারই লক্ষ্মীর ভান্ডারের মতো জনমুখী প্রকল্পগুলো আক্রমণ করেছিল। এর ফলে ওই যে মহিলাগুলো যাদের মনে হয়েছিল যে এই টাকাটা তাদেরকে অনেকাংশে তাদের আত্মসম্মান ফিরিয়ে দিয়েছে, তাদের মনে পর্যন্ত আঘাত লেগেছিল এবং সেখান থেকে মহিলা ভোট ওই জন্য সিপিএম এর কাছে, বামেদের কাছে আসেনি। সেটা একটা পজিটিভ দিক বাংলা বাজার যাত্রার, যে কোনো সিপিএম নেতা এখন অব্দি আমি দেখিনি যারা স্টেজ থেকে লক্ষ্মীর ভান্ডারকে অহেতুক আক্রমণ করেছে। এবার দেখো নেগেটিভ দিকটাও বলি, রাজনৈতিক যে কোনো যাত্রার কি উদ্দেশ্য থাকে। প্রথমত যে আমি বললাম যে মোহাম্মদ সেলিম যে ক্যাডার ঝালাতে চেয়েছিলেন, বামফ্রন্টের যে ক্যাডার যারা বসেছিল, সেই ক্যাডার ঝালাটা হয়েছে। তার স্নেহভাজন কিছু নেতৃত্বের একটা পরিচিত মুখ হিসাবে তিনি গড়ে তুলতে পেরেছেন। প্রণয় কার্জির মতো উত্তরবঙ্গে একটা ছেলে উঠে এলো, যেটা অবশ্যই একটা পজিটিভ দিক, খুব পজিটিভ দিক। দ্যাট গাই হ্যাজ পোটেনশিয়াল। প্রণয় কার্জি অবশ্যই রাজনৈতিক মুখ ভবিষ্যতে। নেগেটিভ যেটা সেটা হলো একটা যাত্রার যে রাজনৈতিক উদ্দেশ্যটা, সেটা হচ্ছে দেখো বামেদের তো 6-7% একটা ক্যাডার ভোট, এটা বামেরা পাবে, কিন্তু সেই ভোট দিয়ে তো কামব্যাক সম্ভব নয়। কামব্যাকটা কি দিয়ে সম্ভব? যে 22-23% বাম ভোটার বিজেপিতে ফ্লোট করে গেছিল, যেটা আমরা ফ্লোটিং ভোটার বলে, যারা বিভিন্ন নির্বাচনে বিভিন্ন দলে কাছে যায়, কখনো তৃণমূল থেকে বিজেপিতে যায়, কখনো বিজেপি থেকে তৃণমূলে আসে, কখনো বাম কংগ্রেস থেকে তৃণমূলে যায়, কখনো বাম কংগ্রেস থেকে বিজেপিতে যায়। সেই ফ্লোটিং ভোটাররা যাত্রা নিয়ে কি ভাবছেন, তাদের মধ্যে যাত্রার ইম্প্যাক্ট করো, সেখান থেকে তুমি বুঝতে পারবে সিপিএম ভোট বাক্সে বাংলা যাত্রা করে লাভবান হবে কিনা। তার কারণ কি, আমরা কি দেখেছিলাম ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধী করলেন, যাত্রার যে শুরুটা সেটা তো মূলত এখান থেকে হলো ভারতের রাজনীতিতে। এবার ভারত জোড়ো যাত্রা সফল কেন হলো বা কেন বিজেপি মেজরিটি পেল না 2024 লোকসভাতে, বা কংগ্রেস কিভাবে কামব্যাক করলো 100-র বেশি সিটে, সেখানে দাঁড়িয়ে বুঝতে হবে যেটা, যখন ভারত জোড়ো যাত্রা হচ্ছিল, ভারত জোড়ো যাত্রাতে কিন্তু কংগ্রেস কর্মী সমর্থক বা তাদের নেতাদের থেকে অনেক বেশি বিজেপি বিরোধী অ্যাক্টিভিস্ট, স্টুডেন্ট, ছাত্র, জনতা, তাদের বেশি ভিড় ছিল। যে সামান্য একটা খুব সিম্পল অবজারভেশন, তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে ফ্রেন্ডরা আছে সেই সময় দাঁড়িয়ে ভারত জোড়ো যাত্রার সময় তাদের মধ্যে লক্ষ্য করে দেখবে যে যারা ভারত জোড়ো যাত্রার ভিডিও, বক্তব্য বা পোস্টার বা ছবি শেয়ার করছিল, তারা কিন্তু বেশিরভাগ কংগ্রেসের সমর্থক নন, তারা নর্মাল মানে বিজেপি বিরোধী মানুষ, তারা সমাজের বিভিন্ন সেক্টরে আছেন। তাহলে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা কি করতে পেরেছিলেন, তার কংগ্রেস পার্টির বাইরে যে বিজেপি বিরোধী যে ফোর্স রয়েছে, ফ্লোটিং ভোটার যেটাকে বলা হয়, সেই ভোটারটার একত্রীকরণ করতে পেরেছেন, তার সামনে একটা প্রতিষ্ঠা করতে পেরেছেন যে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধী মুখ এবং কংগ্রেসকে ভোট দিতে হবে।
কিন্তু বাংলা বাজার যাত্রার ক্ষেত্রে তুমি তোমার বা যে বাম কর্মী সমর্থকরা আমার এই বক্তব্য শুনছেন তাদেরকে আমি বলবো তারা নিজের ফেসবুক প্রোফাইলটা অবজার্ভ করে দেখুক যে তাদের ফেসবুক প্রোফাইলের বাম কর্মী সমর্থক যারা নন বা যারা পার্টি মেম্বার নন তাদের বাইরে কজনই বাংলা বাজার যাত্রার ভিডিও ফটো বা পোস্ট শেয়ার করছে। এখান থেকে বোঝা যাবে ফ্লোটিং ভোটারে তার ইম্প্যাক্ট কত। এবার যেটা ক্যাডার সেই ক্যাডার ভোটটা তোমার কাছে থাকবে, কিন্তু তোমাকে কাম ব্যাক করতে হলে তোমার তো দরকার ফ্লোটিং ভোটার। তাহলে এত খরচ করে কি বলবো বাংলা বাজার যাত্রা করার পরে যদি ফ্লোটিং ভোটারে ইম্প্যাক্ট না থাকে তার মানে এটার ভোট বাক্সে কোনো ইম্প্যাক্ট হচ্ছে না। দ্বিতীয় রিজন হলো, দেখো আমি জানি না মোহাম্মদ সেলিম সাহেবের কি যে রাজ্য সম্পাদক, তিনি বারবার মীনাক্ষী মুখার্জিকে কেন পুশ করছেন, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। বাট মীনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে 5,000 ভোট পাওয়ার পর থেকে দেখো মীনাক্ষী মুখার্জি বক্তব্য ভালো রাখেন, হয়তো ভালো নেত্রীও, কিন্তু ভোটের রাজনীতিতে তিনি যে বিকল্প হতে পারেন এটা গুটি কয়েক বাম সমর্থক বাদ দিয়ে আর কেউ বিশ্বাস করে না। কারণ যখন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর হট সিটে নন্দীগ্রামে তিনি দাঁড়িয়ে মাত্র 5,000 ভোট পাচ্ছেন, তখন তিনি যে ভোট পেয়ে বিকল্প কিছু করতে পারেন না, তিনি যে বিকল্প একটা মুখ হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এটা মানে অতি অন্ধ বাম সমর্থক ছাড়া বাকি কেউ বিশ্বাস করে না। বাম সমর্থক তারা বড় অংশ বিশ্বাস করে না। ওনাকে লোকসভাতে দাঁড় করলে, ভোটে দাঁড় করলে উনি আরো বেশি ভোটের রাজনীতি এক্সপোজ হয়ে যেতেন। ওনাকে ভোটের রাজনীতিতে লোকসভায় দাঁড় করলে মীনাক্ষী মুখার্জি জামানত জব্দ হতো, এটা সবাই জানি। তো সেখানে উত্তরবঙ্গের মানুষ কিন্তু মীনাক্ষী মুখার্জিকে একবার দেখার জন্য, বা আমি জানি না তারা ভোট দেন কিনা বামেদেরকে, কিন্তু মহিলা থেকে শুরু করে মানে বিশেষ করে বয়স্ক মানুষ বা যুবক যুবতী তারাও মীনাক্ষী মুখার্জিকে একবার দেখার জন্য কিন্তু তারা মানে প্রচুর ভিড় করেছিল। তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও করেছিল। অবশ্যই যারা বাম ক্যাডার তাদের নিজের দলের প্রতি একটা দায়বদ্ধতা আছে, তাদের আদর্শের প্রতি দায়বদ্ধতা আছে, তারা আসবে, দেখবে, ওয়েট করবে, খুব স্বাভাবিক। দেখো রিসেন্ট তোমাকে বুঝতে হবে, বললাম একটা যাত্রার ইম্প্যাক্ট থাকে ফ্লোটিং ভোটারে। যারা আসছেন সেখানে তাদের মধ্যে কজন অবাম, তাদের মধ্যে কজন বিজেপির ভোটার যারা মীনাক্ষী মুখার্জিকে প্রেজ করছেন, মীনাক্ষী মুখার্জির প্রশংসা করছেন, তাদের মধ্যে কজন এমন তৃণমূল ভোটার আছে যারা বলছে হ্যাঁ মীনাক্ষী মুখার্জি বিকল্প, আমরা তৃণমূলকে দেবো না, বিজেপিকে দেবো না, মীনাক্ষীকে দেবো। তোমাদেরকে এই ইস্যুটা ধরতে হবে। এই সার্ভেটা যদি তুমি করো তাহলে তুমি মীনাক্ষী মুখার্জির ইম্প্যাক্ট পেয়ে যাবে। আবার উনি বিধানসভায় দাঁড়াবেন, আশা করি 26 নির্বাচন লড়বেন। যে সিটগুলোতে লোকসভায় বামেরা ভালো ফল করেছিল সেই সিটের বাইরে যে কোনো সিটে মীনাক্ষী মুখার্জিকে দাঁড় করালে মীনাক্ষী মুখার্জি ভোটের রাজনীতিতে আবার এক্সপোজ হয়ে যাবে। তো এটা খুব, এই যে বলতে আমি পজিটিভ নেগেটিভ বলছিলাম, বামেদের তো বাংলা বাজার যাত্রা একটা বড় ইস্যু ছিল এসআইআর, যে এসআইআর করে এই যে বললো তুমি গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদের কাউকে বাদ দেওয়া যাবে না। এই এসআইআর নিয়ে বামেদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্যান্ড নিয়েছিলেন সৃজন ভট্টাচার্য। এসআইআর নিয়ে খুব পারফেক্ট পলিটিক্যালি একটা ইম্প্যাক্ট নিয়েছিলেন। এই গোটা বাংলা বাজার যাত্রায় সৃজন ভট্টাচার্য কোথাও লিস্টেও রাখা হয়নি। তোমরা তো বাংলা যাত্রা করো, তোমরা জানো সৃজন ভট্টাচার্য কোথাও বক্তব্য দিতে দেওয়া হয়নি, কোথাও তাকে দেওয়া, বরঞ্চ তাকে জোর করে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো। তাহলে যে ছেলেটা এসআইআর নিয়ে যে নেতাটা সবচেয়ে ভালো বক্তব্য রাখছিল, এবারে আমি যে ফ্লোটিং ভোটারের কথা বললাম এখানে এটা ভালো করে এক্সপ্লেন করে দিই। সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, এরা বাকি মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি দাস থেকে কোথায় আলাদা? দেখো প্রতিকুর রহমানকে বাম সমর্থকরা ভালোবাসে, অবশ্যই ভালোবাসে, যেহেতু বাম নেতা। কিন্তু প্রতিকুর রহমানকে বাম সমর্থকদের বাইরেও তৃণমূলের যে মুসলমান ভোটার তারাও প্রতিকুর রহমানকে ভালোবাসে। এটা ফ্লোটিং ভোটার, তৃণমূলকে তারা ভোট দেয়। তার বাইরের যে হিন্দু যে যুবকরা যারা ধরো অবিজেপি বা অতৃণমূল, এরা বড় ফোর্স আছে এখানে, তারাও কিন্তু প্রতিকুর রহমানকে ভালো চোখে দেখে, তারা মনে করে ভালো নেতা, ভরসা করে। সৃজন ভট্টাচার্যের ক্ষেত্রেও তাই। আমি এটাই পার্থক্য বোঝাচ্ছি যে মীনাক্ষী মুখার্জিকে বামেদের দলের ভিতরে কর্মী সমর্থকরা অবশ্যই পছন্দ করেন। এদের সঙ্গে সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমানের পার্থক্য হলো সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমানকে বাম সমর্থকরা যেমন পছন্দ করেন, তেমনি যে ফ্লোটিং ভোটার সৃজন ভট্টাচার্যকে কলকাতা বা রাজ্যের বিভিন্ন জায়গায় যারা বিজেপির হিন্দু ভোটার, তারাও যে যুবকরা তারা পছন্দ করে যে ভালো। এই ফ্লোটিং ভোটার যাদের ইম্প্যাক্ট, কারণ তুমি তো ভোটটা তোমাকে বাড়াতে হবে, তবে তোমার কামব্যাক। ভোটটা তোমার যে ক্যাডার ভোট সেটা তো তোমার ভোট, সেটা দিয়ে তো হবে না। সেটা দেখতে পেয়েছো 2019 নির্বাচন হোক, 2024 নির্বাচন হোক বা 2026-ও দেখতে হবে। তাহলে ফ্লোটিং ভোটার যাদের ইম্প্যাক্ট তাদেরকে সামনে রাখা হলো না। প্রতিকুর রহমানকে শুধুমাত্র মালদার একটা অংশ মোটসাদ বলতে দেওয়া হলো, নদিয়ায় বলতে দেওয়া হলো না, আরো নেতারা ছিলেন তাদেরকে বলতে দেওয়া হলো না। এইগুলোর নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়ে, বিশেষ করে এসআইআর এর ভিত্তিতে তো অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কারণ আমার মনে হয় যে এসআইআর নিয়ে সৃজন ভট্টাচার্যকে অবশ্যই আমাদের সামনে রাখা উচিত। কংগ্রেসের এক্ষেত্রে তুমি দেখো যে মতুয়া বেল্টে কংগ্রেসের এত ভোট ছিল, সেখানে তারা এই কয়েকটা মিছিল অধীর চৌধুরী বাদ দিয়ে আর কিছু তারা করলেন না। এর ফলে সমস্যাটা হলো যে গ্রাউন্ডে যে মতুয়ারা বাদ যাচ্ছে তাদের কাছে পৌঁছানো খুব জরুরি। মিটিং মিছিল করে হয় না, গ্রাউন্ডে ইন্ডিভিজুয়ালি পৌঁছাতে হবে। কারণ যে ভয় পাচ্ছে যে মতুয়ারা, তার কাছে তুমি পৌঁছানোর আগে যদি বিজেপি বা আরএসএস এর প্রোপাগান্ডা মিশনারি পৌঁছে যায়, তারা যদি তাদের প্রোপাগান্ডা তাদের মাথায় আগা ঢুকিয়ে দিতে পারে, তাহলে সেই ফ্লোটিং ভোটারটাকে কনভিন্স করে বাম কংগ্রেসে নিয়ে আসা চাপের হয়ে যায়। যে মানুষটা আক্রান্ত, একটা রাজনৈতিক বিরোধী দলের প্রথম দায়িত্ব হলো, বিশেষ করে অবিজেপি বিরোধী দল, সেই মানুষটাকে সবার আগে পৌঁছানো। সেটা মিছিল করে সম্ভব নয়, এত মানুষের মিছিল করে ইন্ডিভিজুয়ালি পৌঁছানো।
প্রথম কাজ ওটা, পরে আরো অনেক কাজ আছে, কিন্তু প্রথম কাজ হলো যে মানুষটা আক্রান্ত, যে মানুষটা অবহেলিত, যে মানুষটার উপর অত্যাচার হচ্ছে, যার উপর শোষণ হচ্ছে, তার কাছে ইন্ডিভিজুয়ালি পৌঁছানো। তাহলে ধরে 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 ইন্ডিভিজুয়ালি পৌঁছানো, এই কাজগুলো করতে হবে। এগুলো মাইক্রো লেভেলের কাজ। আমি নিজে যেহেতু বিভিন্ন জায়গায় ভোট করেছি, রাজনীতির সঙ্গে এতদিন ধরে বিশ্লেষণের সঙ্গে জড়িত, ভোট দেখে আসছি, তো আমাদের ক্ষেত্রে বুঝি যে ফ্লোটিং ভোটারকে তুমি যদি কানেক্ট না করতে পারো, সেই ভোটার তোমার কাছে ব্যাক করবে না। এবং তুমি কানেক্ট করে আগে যদি অন্য দল কানেক্ট করে ফেলে, তাহলে সে তার কাছে চলে যাবে। যে রাজনৈতিক স্পেসটা তৈরি হয়েছে মতুয়া বেল্টে, যে রাজনৈতিক স্পেস তৈরি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী বেল্টে, যেগুলো বিজেপি একতরফা ভোট পেয়ে আসে, তাদের মধ্যে যে বিজেপি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে, সেটা রাজনৈতিক একটা ভ্যাকিউম। সেই ভ্যাকিউমে যদি তৃণমূল তোমার আগে ঢুকে পড়ে, তাহলে তৃণমূল সেখানে লাভবান হবে। তুমি যদি ঢুকতে না পারো, তুমি যদি সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে না পারো, এবং এটা এস্টাবলিশ করতে না পারো যে তৃণমূল এবং বিজেপি উভয় তোমাদেরকে ইউজ করবে, আমরা তোমাদেরকে তোমাদের অধিকারটা ফিরিয়ে দেবো, এবং ইন্ডিভিজুয়ালি যদি এস্টাবলিশ করতে না পারো, সেখানে দাঁড়িয়ে এটার ইম্প্যাক্ট থাকবে না। এক্ষেত্রে আমি এটাই বললাম, সুরেন চক্রবর্তী আমি দেখলাম চেষ্টা করতে, প্রথমবার কোনো বাম নেতা যে মতুয়ার ঠাকুর বাড়িতে যাচ্ছেন, মতুয়াদের রাজনীতি বোঝার চেষ্টা করছেন, ইটস আ গুড সাইন। তারপর আরো অনেক কিছু করার আছে, সব তো পড়াশোনা করা সম্ভব না, অনেক কিছু করার আছে, এগুলো করলে অবশ্যই সম্ভাবনা আছে, কেন সম্ভাবনা থাকবে না। এত বেশি বিজেপিকে নিয়ে ক্ষোভ আছে, এত বেশি রাজ্যের শাসক দল তৃণমূলকে নিয়ে ক্ষোভ আছে, ফ্লোটিং ভোটারের সংখ্যাটা এত বেশি, 30% মুসলমানদের একটা বড় অংশ বাধ্য হয়ে বিজেপিকে ভোট করে, যে বাধ্য হয়ে তৃণমূলকে ভোট করে, যে বিজেপির বিরুদ্ধে কোনো বিকল্প নেই। তৃণমূলকে তারা শখে ভোট করে না বা চেয়ে ভোট করে না, এগুলো তো বাস্তব রাজনীতির, এগুলো বুঝতে হবে। সব মিলিয়ে এসআইআর এবং সিচুয়েশন এই জায়গায় দাঁড়িয়ে আছে, কমপ্লিকেটেড জায়গায়। আমরা দেখি রাজনীতির সামনে কি এগোয়, আরও যত আমরা তালিকা পাবো, প্রথম এটা তো খসড়া প্রথম তালিকা, দ্বিতীয় তালিকা, তৃতীয় তালিকা, চতুর্থ তালিকা, তত আমরা বুঝতে পারবো কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে।